আমরা আমাদের প্রজেক্টটাকে আসলেই শেষ করে ফেলছি। গত 2 ভিডিওতে লাস্টের দিকে আমি এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেসি যে ভাই আমরা আসলে আমাদের প্রজেক্টটাকে শেষ করছি কিনা? হ্যাঁ, আমরা আসলেই আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করে ফেলছি। আমাদের এই প্রজেক্টে আর এক্সট্রা কোনো কিছু ইমপ্লিমেন্ট করার মতো নাই। আমরা যা চাইছিলাম সেটা আমরা পেয়ে গেছি। লোড ইউজার বাটনে ক্লিক করলে এপিআই থেকে ডাটা ফেচ হইতেছে এবং ইউজারগুলা আমাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে রেন্ডার হয়ে যাইতেছে। এন্ড দ্যাটস ইট। আমরা চাইলে আমাদের প্রজেক্টটাকে এখনই শেষ করে দিতে পারি। কিন্তু এখানে কিছু কথা। আমরা আমাদের কোডের দিকে যদি তাকাই, আমরা ফেচ ডাটা সহ লোড ইউজার বাটন পর্যন্ত যে লজিকটাকে ইমপ্লিমেন্ট করছি, এটা আসলে রিঅ্যাক্ট লজিক না, এটা ভানিলা জাভাস্ক্রিপ্ট লজিক। অ্যান্ড আপনারা কনফিউজ হয় না যে এখানে ভানিলা জাভাস্ক্রিপ্ট আবার কি? ভানিলা জাভাস্ক্রিপ্ট হচ্ছে নর্মাল জাভাস্ক্রিপ্ট। তো আমি ওটাই বুঝাইতেছি যে আমরা এখানে লিটারাল জাভাস্ক্রিপ্টের লজিক ইমপ্লিমেন্ট করছি, যেটা আসলে আমাদের অ্যাপের জন্য অপটিমাল না। আপনারা যখন একটা লাইব্রেরি অথবা একটা ফ্রেমওয়ার্কে ব্যবহার করবেন, সেই ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা ক্লাস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং সেগুলো হেভিলি অপটিমাইজ থাকে। কিন্তু আপনারা যখন র জাভাস্ক্রিপ্টে কোনো কিছু করবেন, সেটা অপটিমাল ওয়েতে করার জন্য আপনার কিছু স্পেশাল লজিক খাটাইতে হয়। আমরা এখানে কোনো স্পেশাল লজিক খাটাই নেই এবং সেই সকল লজিক ইমপ্লিমেন্ট করা খুবই সময় সাপেক্ষ হইতে পারে। বাট আমাদের প্রজেক্টটা যেহেতু ফেয়ারলি সিম্পল, সেই ক্ষেত্রে আমাদের ওই রকম সময় সাপেক্ষ লজিকের দিকে যাইতে হয়নি। কিন্তু রিঅ্যাক্ট যেহেতু আমাদেরকে অলরেডি এই সকল সময় সাপেক্ষ লজিককে ইজি ওয়েতে একটা ফাংশনের ভেতরে ঢুকায় দিছে, সেহেতু আমরা সেটাকেই ব্যবহার করি, তাই না? আমাদের অপটিমালিটি দরকার, অপটিমাইজড ওয়েতে সবকিছু করা দরকার এবং আমরা সেটা রিঅ্যাক্টের মাধ্যমেই করার চেষ্টা করব, বিকজ দিস ইজ এ রিঅ্যাক্ট অ্যাপ। এটা যদি ভানিলা জাভাস্ক্রিপ্ট অ্যাপ হইতো তাহলে আমরা সেই লজিকটাকে ইমপ্লিমেন্ট করতাম। সো এই কারণে আমাদের রিঅ্যাক্ট অ্যাপকে তৈরি করার সঠিক ওয়েটা জানতে হবে। আমরা এখানে কি করছি, আমাদের সাইড ইফেক্ট যেটা ছিল ফেচ ডাটা, সেটাকে আমরা ডিরেক্টলি লোড ইউজার বাটনের সাথে কানেক্ট করে দিছি, যেটা রাইট ওয়ে না। আমাদের সাইড ইফেক্ট হ্যান্ডেলিং এর জন্য অলরেডি একটা হুক রিঅ্যাক্ট আমাদেরকে প্রোভাইড করে এবং সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইউজ ইফেক্ট এবং আমরা এখানে সেই ইউজ ইফেক্টটাকেই ব্যবহার করে আমাদের সাইড ইফেক্ট হ্যান্ডেলিংটা করব। সো এই কারণেই আমি লোড ইউজার বাটনের ফাংশন থেকে ফেচ ডাটা ফাংশনটাকে বাদ দিয়ে দিছি, কমেন্ট আউট করে দিছি। অ্যান্ড আমি এখন ইউজ ইফেক্ট ফাংশনটাকে ব্যবহার করতে পারি। ইউজ ইফেক্ট ফাংশন কি কি নেয়? দুইটা জিনিস নেয়। একটা হচ্ছে সিম্পল একটা কলব্যাক ফাংশন এবং আরেকটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি অ্যারে। এবং এই ডিপেন্ডেন্সি অ্যারের কাজ হচ্ছে যে এটা ইউজ ইফেক্ট হুকটা কখন ট্রিগার হবে সেটাকে কন্ট্রোল করবে। অ্যান্ড এই সকল কিছু নিয়ে বেসিক্স আমি কথা বলছি কয়েক ভিডিও আগেই। যদি আপনারা ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমরা নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই জায়গায় আমি মধ্যে পেঁচাল পারি, জিনিসপাতি নিয়ে কথা বলি। বুধবার দিন রাত্রেবেলা সার্ভারের মানুষজনদের সাথে কথা বলার চেষ্টা করি। অ্যান্ড আরো আসার বিষয় আছে, বহুত কিছু করি আমি। সো যদি আপনারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। সাথে সাথে আগামী মাস থেকে আমি 2টা কোর্স স্টার্ট করতেছি। একটা হচ্ছে ফুল স্ট্যাক এবং আরেকটা হচ্ছে মেশিন লার্নিং এর উপরে। সব ডিটেলস ডিসকর্ড সার্ভারে দেওয়া আছে, ডিসকর্ড সার্ভারের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড আমরা আমাদের এই ডিপেন্ডেন্সি অ্যারেতে লোডিং স্টেটটাকে দিয়ে দিতে পারি। এতে কি হবে? আমরা রিঅ্যাক্টকে বলতেছি যে যখন লোডিং স্টেটের কোনো পরিবর্তন হবে ঠিক তখনই যেন আমাদের এই সাইড ইফেক্টটা অ্যাক্টিভেট হয় এবং সাইড ইফেক্টের ভেতরে আমরা আমাদের ফেচ ডাটা ফাংশনটাকে কল করতে পারি। অ্যান্ড এখন যদি আমরা আমাদের অ্যাপটাকে একটু রিলোড মারি তাহলে দেখবো সবকিছু ঠিকঠাকই আছে। লোড ইউজার বাটনে ক্লিক করলে দেখবো আমাদের ইউজারগুলো স্ক্রিনে খুব সুন্দরভাবে লোড হয়ে গেছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমি যদি একটু ইন্সপেক্ট টুলে যাই এবং আমাদের এই পেজটাকে একটু রিলোড করি তাহলে দেখবো স্টার্টিং এর সময়ই এপিআই থেকে ডাটাগুলো ফেচ হয়ে যাইতেছে। তো আমরা আবারও সেম ইস্যুতেই আটকে গেলাম যে আমরা লোড ইউজার বাটনে প্রেস করার আগেই ডাটাগুলো লোড হয়ে যেতেছে। এটা হওয়ার পেছনে কারণটা কি? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা ইউজ ইফেক্টের একটা রুলকে ভুলে গেছি। রুলটা কি ছিল? ইউজ ইফেক্ট হুক সব সময়
ফার্স্ট রেন্ডারিং এ অ্যাক্টিভেট হবে এবং সেটাই এখানে হইতেছে। কিন্তু লোড ইউজার বাটনে যখন আমি প্রেস করতেছি তখন দেখবো সেটা অটোমেটিক্যালি আরো একবার ফেচ ফাংশনটাকে অ্যাক্টিভেট করবে এবং আমরা আমাদের স্ক্রিনে অনেকবার এপিআই থেকে পাওয়া ডাটাগুলোকে দেখতে পারবো। এবং এটাকে ওভাররাইট করার জন্য আমরা সিম্পল চেকিং করতে পারি। আমাদের লোডিং স্টেটটা শুরুতে কিসে দেওয়া আছে? ফলসে দেওয়া আছে। সো ফলসে থাকা অবস্থাতে আমরা ফেচ ডাটাকে অ্যাক্টিভেট করব না, সিম্পল এজ দ্যাট, রাইট? সো আমি ইউজ ইফেক্ট হুকের যে কলব্যাক ফাংশনটা ছিল সেটার ভেতরে ইফ লোডিং ইজ ডাবল ইকুয়ালস টু ট্রু তাহলেই যেন ফেচ ডাটাটা অ্যাক্টিভেট হয় সেই লজিকটাকে এখানে বসা দিও। জাস্ট একটা ইফ স্টেটমেন্টকে আমি এখানে লিখে দিলাম এবং সেটার ভেতরে ফেচ ডাটাটা দিয়ে দিলাম। এন্ড এখন যদি আমি রিলোড করি তাহলে দেখবো আমাদের এই ডিফিকাল্টিটা চলে গেছে। এন্ড কি হইতেছে সেটা যদি একটু এক্সপ্লেন করি, ইউজ ইফেক্টের কাজ কি? প্রথম রেন্ডারিংয়েই যে কলব্যাকটা থাকবে সেটাকে ট্রিগার করা এবং কলব্যাকটা ট্রিগার হওয়ার পর কি হবে? চেকটা হবে যে লোডিং ইজ ইকুয়ালস টু ট্রু কিনা। আমাদের লোডিং স্টেট সবার শুরুতে ফলসে থাকবে এন্ড ভেতরে কোনো কিছুই হবে না। কিন্তু যখন আমরা লোড ইউজার বাটনে প্রেস করব, ডিপেন্ডেন্সি অ্যারেতে যেহেতু লোডিং স্টেটটা দেওয়া আছে সেহেতু এটা মনিটর করবে সেই লোডিং স্টেটটাকে এবং লোডিং স্টেট যেহেতু চেঞ্জ হয়েছে ডিপেন্ডেন্সি অ্যারে বুঝতে পারবে যে ইউজ ইফেক্টের কলব্যাক ফাংশনটাকে অ্যাক্টিভেট করার সময় চলে আসছে। এন্ড লোডিং স্টেটটা যেহেতু ফলস থেকে এখন ট্রু হয়ে যাবে কারণ আমরা লোড ইউজার ফাংশনের ভেতরে সেট লোডিংকে ট্রু করছি, সেহেতু আমরা এখন ফেচ ডাটা ফাংশনের অ্যাক্টিভেশনটা দেখতে পারবো এবং আমাদের স্ক্রিনে ইউজারগুলা খুব সুন্দরভাবে লোড হয়ে যাবে। এন্ড আমরা অ্যাকচুয়ালি এখন আমাদের প্রজেক্টটাকে রিঅ্যাক্টিফাই করে ফেললাম। এন্ড এটা একটা কমন প্র্যাকটিস যেখানে আপনারা এরকম সাইড ইফেক্টগুলোকে ফুললি সাইড ইফেক্টের সাথে কানেক্টেড যত ধরনের লজিক থাকবে সবগুলাকে এই ইউজ ইফেক্ট হুকের ভেতরে দিয়ে দেওয়া। এবং আমরা যদি এই ফেচ ডাটা ফাংশনটাকেও ইউজ ইফেক্ট হুকের ভেতরে দিয়ে দিই তাহলেও আমরা আমাদের প্রজেক্টটাকে সেম ওয়েতেই দেখতে পারবো। রিলোড করলাম এবং লোড ইউজার বাটনে প্রেস করার পর ওয়েট করলেই দেখবো আমাদের স্ক্রিনে ইউজারগুলো এপিআই থেকে ডাটা ফেচ করে লোড হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে যেভাবে আমাদের আসলে রিঅ্যাক্টে কোনো একটা সাইড ইফেক্টকে লেখা উচিত। অ্যান্ড আপনারা চাইলে এই ফেচ ডাটা ফাংশনটাকে বাইরে রাখতে পারেন, এটা সেম ওয়েতেই কাজ করবে, কোনো কিছু ডিফারেন্ট হবে না। বাট দিস ইজ দ্য প্রপার প্র্যাকটিস। এবং ইউজ ইফেক্ট হুকটার কাজ যেহেতু আইসোলেটেড সাইড ইফেক্টস তৈরি করা, সেহেতু আমরা এভাবেই আসলে আলাদা আলাদা সাইড ইফেক্টকে ডিফারেন্সিয়েট করতে পারি। অ্যান্ড এখন আমরা বলতে পারি যে আমাদের এই অ্যাপটা অ্যাকচুয়ালি ডান। এখন আমরা এটাকে একটা রিঅ্যাক্ট প্রজেক্ট বলতে পারি। ফাইনালি অনেক সময় লাগছে এই ফুল জিনিসটাকে তৈরি করতে, অনেকগুলো জিনিস শিখছি। আশা করি আপনারা এই সকল জিনিস ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন কোন জায়গায় ভুল করছি, আমি সেগুলো পরবর্তীতে ঠিক করে ফেলার চেষ্টা করব। এই ভিডিওটা চাইলে আমি এখানেই পেশ করতে পারি, কিন্তু একটা জিনিস না দেখাইলে আমার মনে খুব খুঁতখুঁতানি থাকবে। সেটা হচ্ছে যে এরর হ্যান্ডেলিং জিনিসটা। আমরা এপিআই থেকে ডাটা ফেচ করার পর এখানে ট্রাই ক্যাচ ব্লককে ব্যবহার করছি এরর ক্যাচ করার জন্য, কিন্তু আমরা আমাদের ইউআই এ এরর হয়েছে কি হয় নাই এটা বুঝার কোনো উপায় রাখি নাই। সো মোস্ট অফ দ্য টাইম ইউজাররা আসলে ইন্সপেক্ট টুলে যায় চেক করবে না যে এরর হয়েছে কি হয় নাই, তারা বেশিরভাগ সময় স্ক্রিনে দেখতে চাইবে যে এরর হয়েছে কিনা। সো আমরা সেটাকেই ছোটখাটো করে করার চেষ্টা করব। যেমন আমি যদি আমাদের ইউআরএল থেকে একটা এসকে সরায়া দেই এবং রিলোড করার পর লোড ইউজার বাটনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের স্ক্রিনে কোনো কিছুই হইতেছে না। তো এটা একটা ইস্যু হইতে পারে যেটা আমাদের ফিক্স করা উচিত। তো এটার জন্য আমি সবার উপরে চলে আসব এবং এখানে এসে সুন্দরভাবে একটা নতুন স্টেট ভ্যারিয়েবলকে তৈরি করার চেষ্টা করব। তো এখানে নাম দিব এটার আমি এরর, এবং আমি বানানে ভুল করতেছি কেন জানি না, এবং সেট এরর ফাংশন তো অবশ্যই পাবো আমরা। এন্ড ইকুয়ালস টু দিয়ে আমরা এখানে ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করতে পারি এবং শুরুতেই আমাদের এরর স্টেট অবশ্যই ফলসে থাকবে। সো এখানে আমি ফলসকে দিয়ে দিলাম। সো শুরুতে আমাদের এরর স্টেট, এন্ড যদি কখনো আমরা একটা এররকে পাই তখন আমরা এই এরর স্টেটটাকে ট্রু করে দিব। সো আমি এখানে সেট এরর ফাংশনটাকে ব্যবহার করব এবং এটাকে আমি ট্রু করে দিলাম, এবং ট্রু করে দেওয়ার পর আমাদের এই এররটাকে স্ক্রিনে শো করতে হবে, তাই না? তো এই এররটাকে শো করার জন্য আমরা নর্মাল একটা ইফ স্টেটমেন্টকে এখানে নিয়ে নিতে পারি। আমরা দেখছিলাম যে কিভাবে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে লোডিং স্টেটের চেকিংটা
করতে পারি এবং একটা রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে আমাদের কম্পোনেন্টটাকে রেন্ডার করতে পারি। আগের ভিডিওতে অবশ্যই সেটা দেখে আসবেন। আর এখানে আমরা যেহেতু এক্সট্রা আরেকটা চেকিং করতেছি, এই কারণে আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করব এবং এখানে আমরা টার্নারি অপারেটরকে ব্যবহার করতে পারবো না, কারণ আমরা একবার এটাকে ব্যবহার করে ফেলছি। সো ইফ স্টেটমেন্টের ভেতরে আমরা জাস্ট সিম্পল চেকিংটা করব, এরর ইজ ইকুয়ালস টু ট্রু, অ্যান্ড এটার ভেতরে আমরা রিটার্ন করতে পারি একটা ডিফ ট্যাগকে। আমি এখানে একটা ডিফ ট্যাগকে নিয়ে নিব এবং এটার ভেতরে আমি একটা h1 ট্যাগকে দিয়ে দিব, যেখানে লেখা থাকবে বড় করে এরর এবং নিচে লেখা থাকবে যে সামথিং ওয়েন্ট রং। সো এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগকে নিয়ে নিব, যেখানে লিখতে পারি সামথিং ওয়েন্ট রং, এবং এটা দিয়ে দিলে আমরা যদি একটা এররকে একটু সিমুলেট করার চেষ্টা করি, এপিআই থেকে একটা এসকে সরাই দিয়েছিলাম, সো এররটা অলরেডি আছে, একটু সুন্দর করে রিলোড করলাম এবং দেন লোড ইউজার বাটনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করলে দেখতে পারবো এরর সামথিং ওয়েন্ট রং। অ্যান্ড এখন এটাকে হালকা করে একটু স্টাইলিং করে দেওয়া উচিত। সো আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিব, অবশ্যই ডি ফ্লেক্স দিব, অ্যান্ড ফ্লেক্স কলাম দিয়ে দিব এখানে যেন নিচে নিচে চলে আসে, অ্যান্ড কলাম দেওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব, অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিব, অ্যান্ড ভিউ হাইট 100 দিয়ে দিব। তো ভিউ হাইট 100 দিয়ে দিলাম এবং এতটুকু করার পর যদি আমরা ডান দিকে তাকাই তাহলে আমাদের স্ক্রিনে ঠিক মিডল বরাবর দেখতে পারবো এরর সামথিং ওয়েন্ট রং। সো আমরা এখানে খুব সুন্দরভাবে আমাদের এই প্রজেক্টটাকে রিঅ্যাক্টিফাই করছি, একটা এরর হ্যান্ডেলিং মেথডকে রাখছি। আমাদের যদি কোনো এরর না হয় তাহলে আমরা দেখতে পারবো যে এই জিনিসটা খুব সুন্দরভাবে রেন্ডার হইতেছে অ্যান্ড ইউজারগুলো সুন্দরভাবে আমাদের স্ক্রিনে শো করতেছে। যদি কোনো এরর আসে সেহেতু আমরা আরেকটু রিচেক করি, লোড ইউজার বাটনে ক্লিক করলে দেখবো এরর সামথিং ওয়েন্ট রং আমাদের স্ক্রিনে শো করতেছে। অ্যান্ড আপনাদের কাছে যদি লাস্টলি কোয়েশ্চেন আসে আপনাদের মাথায় যে আমি এখানে উপরে ইফ স্টেটমেন্ট দেওয়ার পর নিচে এল স্টেটমেন্ট কেন দিলাম না, কারণ ভাই ইফ স্টেটমেন্টের ভেতরে যদি রিটার্ন দেওয়া থাকে এবং ইফ স্টেটমেন্ট যদি ট্রিগার হয় তাহলে এটা বাই ডিফল্ট কখনো নিচের রিটার্ন স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না। তো আমি জাস্ট এখানে এই কারণেই ইফ দিয়ে জাস্ট একবার চেক করতেছি এরর ইজ ইকুয়ালস টু ট্রু কিনা। যদি হয় তাহলে আমরা রিটার্ন করে দিব, আর যদি না হয় তাহলে ইফ স্টেটমেন্টটা পুরোটা ইগনোর হয়ে যাবে এবং আমরা আমাদের মেইন অ্যাপটার রিটার্নটা দেখতে পারবো। আশা করি আপনারা এই প্রজেক্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন। আমি নিজেও অনেক কিছু শিখতে পারছি যেগুলো সম্পর্কে আমি জানতাম না। অ্যান্ড আমরা আমাদের ইউজ ইফেক্ট হুকের জন্য একটা প্রজেক্টকে তৈরি করে ফেললাম এবং অনেক লজিক জানলাম, এপিআই থেকে ডাটা কিভাবে ফেচ হয় সেটা সম্পর্কে জানলাম, কিভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে রিঅ্যাক্টিফাই করব সাইড ইফেক্ট হ্যান্ডেলিং এর জন্য, কিভাবে আমরা প্রথম রেন্ডারিং এ ইউজ ইফেক্ট হুকের অ্যাক্টিভেশনটাকে থামাবো। এবং আশা করি আপনারা এই প্রজেক্টটা বিল্ড করার মাধ্যমে একটা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করার মাইন্ডসেটটাকেও একটু সুন্দরভাবে বেটার ওয়েতে তৈরি করতে পারছেন। অ্যান্ড যদি এই প্রজেক্টটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড পরের ভিডিওতে দেখা হবে। আমরা পরের ভিডিও থেকে নতুন কিছু শেখা শুরু করতে চাইতেছি।